হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ এক্সপ্লেন। আজকে আমি তোমাদের মাঝে একটি ভয়ানক হরর মুভি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই মুভিটি তোমার অনেক ভালো লাগবে। তো অবশ্যই মুভিটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকো। নদীর গভীর তলদেশে একটি অশুভ আত্মা বাস করে। নদীর উপর দিয়ে পারাপারের জন্য যেই তার সামনে দিয়ে যায়, সেই রাক্ষসটি সেই ব্যক্তিকে মেরে তার রূপ নিয়ে নেয়। এরপরে সেই লোকের বাসায় গিয়ে বাকি সকল সদস্যকে মেরে ফেলে। তবে গ্রামের এক মহা উৎসবের সময় এই রাক্ষসটি অনেকটাই দুর্বল হয়ে যায়, আর ঠিক তখনই তাকে বন্দি করার একমাত্র উপায়। কিন্তু এই মুভির রহস্য তখনই আসে শারবানান নামে একজনের কাছে, যখন খবর আসে তার বোন আত্মহত্যা করেছে। কিন্তু শারাভানানের বিশ্বাস তার বোন আত্মহত্যা করেনি। বোনের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে 100 বছর আগের ঘোড়াতে বন্দি করা সেই রাক্ষসের কথা। শারবানান যতই গভীর যায়, বোনের মৃত্যুর রহস্য যেন ততটাই ঘোলাটে হয়ে যায়। তো এমনই এক হরর, কমেডি ও ভয়ানক মুভি নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় গ্রামের মহা উৎসবে পণ্ডিত তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিলে পণ্ডিতের স্ত্রী বলে, আমি কখন থেকে বলছি আপনি একাই উৎসবে যান, সীতা বাসায় থাকুক। সীতা মায়ের কথায় কান না দিয়ে বাবার সাথে উৎসবে যাওয়ার জন্য নৌকায় উঠে বসে পড়ে। সীতা নদীর পানি নিয়ে খেলা করার সময় তার বাবাকে জিজ্ঞাসা করে, গ্রামে এই মহা উৎসব কেন হয়? পণ্ডিত তখন বলে, একটি অশুভ খারাপ শক্তি নদীর তলদেশে বাস করে। কোনো মানুষ যখন এই নদী পার হয়ে যায়, তখন সেই অশুভ আত্মা তাকে মেরে তার রূপ নিয়ে নেয়। এরপরে সেই আত্মাটি তার বাসায় যায় এবং তার পরিবারের সদস্যদেরকেও একে একে করে মেরে ফেলে। তখনই সীতার হাতে কিছু একটি লেগে তার হাতটি কেটে যায়। সীতা তার হাতে রক্ত দেখে তার হাতটি নদীর পানিতে ধুয়ে নেয়। পণ্ডিত তার মেয়েকে ভয় পেতে দেখে তাকে বলে, ভয় পেও না, এই অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য একটি উপায় আছে। যখন এই অশুভ শক্তি একটু দুর্বল থাকে, তখন তাকে বন্দি করে তাকে দিয়ে সব কাজই করে নেওয়া যায়। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এই অশুভ শক্তিকে একটি ঘোড়ার মধ্যে রেখে বন্দি করে সেটি এই নদীতে ফেলে দিয়েছিল। তারপর থেকে প্রতি বছরই এই পূর্বপুরুষদের স্মরণ করার জন্য গ্রামে এই মহা উৎসব হয়। নৌকা চলতে চলতে হঠাৎ করে পণ্ডিতের বৈঠাটি সেই ঘোড়ার সাথে লেগে আটকে যায়, আর সেই বৈঠাটি নিয়ে টানাটানি করতে গেলে সেই ঘোড়ার মুখটি খুলে যায়, আর সেই অশুভ আত্মাটি বের হয়ে আসে। পণ্ডিত কথা বলতে বলতে পেছনে তাকিয়ে দেখে সীতা হাতে একটি মাছ ধরে আছে, আর এটি দেখে পণ্ডিত সীতাকে বলে, মাছটিকে নদীতে ফেলে দাও। আর ঠিক তখনই নৌকা কিসের সাথে একটি ধাক্কা খেলে পণ্ডিত তাকিয়ে দেখে যে তার মেয়ের লাশ নদীতে ভাসছে। মেয়ের লাশ দেখে পণ্ডিত কাঁদতে কাঁদতে পিছনে তাকিয়ে দেখে সীতা কাঁচা মাছ খাওয়া শুরু করেছে, অর্থাৎ সেই রাক্ষসটি সীতাকে মেরে তার রূপ নিয়ে নিয়েছে। আর তখনই গ্রামে মহা উৎসব শুরু হলে সীতা তার হাতে থাকা মাছটি ফেলে দিয়ে পণ্ডিতের দিকে তাকিয়ে থাকে। সেই রাক্ষসটি পণ্ডিতের দিকে তেড়ে আসতেই পণ্ডিতের ঘোড়াতে থাকা পবিত্র পানি সেই অশুভ আত্মার দিকে ছুঁড়ে মারে। পবিত্র পানিটি তার গায়ে দেওয়ার সাথে সাথেই সেই অশুভ শক্তিটি কিছুটা দুর্বল হয়ে যায়। পণ্ডিত ঘোড়াটি হাতে নিয়ে মন্ত্রপত্রে শুরু করলে সেই অশুভ শক্তির আত্মাটি আবারও ঘোড়ার মধ্যে বন্দী হয়ে যায়। সীতার রূপ নেওয়া সেই অশুভ শক্তিটি পণ্ডিতকে অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দাও, আমার আত্মাকে ফিরিয়ে দাও। পণ্ডিত তখন বলে, আমার স্ত্রী তার মেয়ের মৃত্যুর খবর সহ্য করতে পারবে না, আর আমার মেয়েকে তো তুমি মেরেই ফেলেছ। এবার আমার স্ত্রীর সাথে তুমি তার মেয়ে সীতা সেজে থাকবে। সন্ধ্যায় পণ্ডিত বাসায় ফিরলে তার স্ত্রী বলে, আপনি একা এসেছেন যে, সীতা কোথায়? পণ্ডিত সরে গেলেই সীতা তার মায়ের দিকে তাকিয়ে একটি ভয়ানক হাসি দেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় শহরের এক কোর্টে শারবানান নামে একজন উকিলের কাছে তার ফুপু এসে দেখে শারবানানের কাছে একটিও কেস নেই, আর তার পাশের উকিলদের কাছে মানুষের লাইন লেগে আছে। ফুপু শারবানানকে বলে, তুই এত সৎ হলে তোর কাছে কে কেস নিয়ে আসবে? ফুপু একটি কাপলকে দেখে শারবানানকে বলে, তারা বিয়ের জন্য ঘুরছে,
কেউ তাদের সাহায্য করছে না। শারবানান তাদের কাগজপত্র নিয়ে বিয়ের কাগজপাতি রেজিস্টার করতে শুরু করে দেয়। মেয়েটি তার বাসার ঠিকানা বলতেই ফুবু ভয়ে বলে, তুমি কুরুতি ভাইয়ের মেয়ে? মেয়েটি বলে হ্যাঁ। আর তখনই কুরতি সেখানে তার লোকজন নিয়ে আসলে শারবানান মেয়েটিকে বলে, তুমি তোমার বাবার পছন্দেই বিয়ে করো। আর কুরতি সেখানে আসে আর তার মেয়েকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। আর তার বাবা তাকে বলে, সিলভি, আমি যেখানে পছন্দ করে রেখেছি তুই সেখানেই বিয়ে করবি, অন্য কোথাও তুই বিয়ে করতে পারবি না। সিলভি নামটি শোনার সাথে সাথেই শারবানানের কি যেন একটি হয়ে যায়, আর সে তখনই দৌড়ে গিয়ে সিলভির বাবাদের লোকদের একদম ধুয়ে ফেলে। এরপরে শারবানান ফুবুর সাথে সিলভির হাত বেঁধে দিয়ে বলে, যদি সিলভিকে নিতে হয় তাহলে আগে ফুবুকে নিতে হবে। আর ফুবু তো তখন ভয়ে কেঁপে ওঠে। তারপরে এই বেচারি ফুবু ভয়ে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। মেয়েটি তখন ফুবুকে বলে, প্রথমে তো আমার কেস নিতে মানা করছিল, আর এখন আমার জন্যই মারামারি করছে। ফুবু তখন তাকে বলে, ও তোর জন্য না, ওই নামের জন্য মারামারি করছে। ওর ছোট বোনের নামও সিলভি। সিলভি তোর মতোই তার ভালোবাসার মানুষের সাথে 10 বছর আগে পালিয়ে গিয়েছিল। মেয়েটি তখন বলে, 10 বছর পরেও তার বোনের জন্য এত ভালোবাসা? ফুবু তখন বলে, শারবানান নিজের বিপদেই মুখ লুকিয়ে ফিরে আসে, কিন্তু যখন সে তার বোনের কথা শুনে সে কাউকে ছাড় দেয় না। শারবানান যখন তাদেরকে ইচ্ছামতো মারধর করছিল তখন সেই মেয়ের বাবা অর্থাৎ সিলভির বাবা বুঝতে পেরে সেখান থেকে কেটে পড়ে। এরপরে আমাদেরকে দেখানো হয় শারবানানের বোন অর্থাৎ সিলভির বাসায়। ছোট ছেলে শারবানান আর বড় মেয়ে শক্তিকে নিয়ে সিলভির একটি সুখের সংসার। সিলভি তার ছেলের নাম তার বড় ভাই শারবানানের নাম অনুসারেই তার নামও শারবানান রেখেছে। আর এইদিকে সিলভির স্বামীর নাম সন্তোষ। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। একদিন সন্তোষ জগিং এর জন্য বের হলে রবি নামে একজন ছেলের সাথে বাইরে দেখা হয়। রবি তার ইউটিউব চ্যানেলের জন্য সকাল সকাল পাখিদের ভিডিও করতে এসেছে। রবির সাথে কথা বলে সন্তোষ জগিং করার জন্য জঙ্গলের ভেতরের দিকে চলে যায়। সন্তোষ কিছু দূর জগিং করতে করতে একটি ধোঁয়া খেয়াল করে, যেই ধোঁয়াটি সন্তোষের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চারপাশে এত ধোঁয়া দেখে সন্তোষ একদম ভয়ে থমকে যায়। আর হঠাৎই সেই ধোঁয়ার মাঝ থেকে একটি হাত এসে সন্তোষের পা ধরে টান দেয়। আর সন্তোষ তখনই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর সাথে সাথে সাদা ধোঁয়া এসে চারপাশ থেকে সন্তোষকে চারিদিকে ঘিরে ফেলে। আর বেশ কিছুক্ষণ পরে সন্তোষ সেই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে শুরু করে। সন্তোষ সেখান থেকে উঠে চলে যাওয়ার পরে আমরা দেখি সন্তোষের সেই লাশটি মাটিতেই পড়ে আছে। হয়তো সেই অশুভ শক্তি সন্তোষকে মেরে তার রূপ ধরে চলে গিয়েছে। কিন্তু এখানে একটি প্রশ্ন, সেই পণ্ডিত তো সেই অশুভ শক্তিকে তার ঘোড়ার মধ্যে আটকে রেখেছিল, তাহলে এটা কি? আর এইদিকে সিলভির স্বামী সন্তোষ মেন গেট খুলে বাসার ভেতরের দিকে যেতে শুরু করে। আর তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে সে অস্বাভাবিক হয়ে আছে। সন্তোষ বাসার ভেতরে প্রবেশ করতেই তার পোষা কুকুরগুলো তাকে দেখে চিল্লাতে শুরু করে। আর সন্তোষ সেই একটি কুকুরকে মারতেই সিলভি সেই চিৎকার খেয়াল করে। সিলভি বাইরে যাওয়ার জন্য পেছনে ঘুরেই দেখে তার স্বামী পিছনে দাঁড়িয়ে আছে। সিলভি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, কি ব্যাপার? আর সন্তোষ তখন গভীরভাবে বলে, বাচ্চারা কোথায়? আর সিলভি তখন একটু মন খারাপ করেই বলে, বাচ্চার মায়ের খবর না নিয়ে আগে বাচ্চাদের খবর নিচ্ছ যে? আর তখনই গ্রামের কিছু লোক দৌড়াতে দৌড়াতে সিলভির বাসার দিকে আসে। আর সিলভি তখন বাইরে আসলে সেই লোকগুলো তাকে বলে, সন্তোষ স্যার জগিং করতে করতে হার্ট অ্যাটাক করেছে। গ্রামের লোকজনের সাথে সিলভি দৌড়ে বাইরে যায়। আর তখন রবি ভিডিও করতে করতে সিলভির বাসার পাশেই আসে। আর রবি বাসার ভেতরে ঢুকে দেখে কুকুরটি কুয়ার দিকে তাকিয়ে চিল্লাতেই আছে। আর কুয়োর পাশে সিলভির মেয়ে শক্তি পড়ে আছে। শক্তির মাথা ফেটে রক্ত পড়ছে। রবি দৌড়ে গিয়ে শক্তির কাছে শক্তিকে ডাকতে থাকে। আর কুকুরের ডাকে সে ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যায়। আর রবি কুয়ার ভেতরে তাকিয়ে কিছু একটি দেখে ভয়ে সে সরে যায়। কুয়ার ভেতরে একটি মেয়ের লাশ ঝুলছিল। আর মেয়েটি আর কেউ না বরং সিলভি ছিল। এখানে দেখানো হচ্ছে সিলভি গলায় রশি দিয়ে ঝুলে আছে। এরপরে আমাদেরকে শারবানানকে দেখানো হয়। সিভিল ড্রেসে একজন অফিসার এসে শারবানানকে জিজ্ঞাসা করে,
আপনি কি সিলভিকে চিনেন? শারবানান বলে, সিলভি তো আমার ছোট বোন। কেন, কি হয়েছে? অফিসার তখন শারবানানকে বলে, আপনার ছোট বোন আত্মহত্যা করেছে। আর এই কথাটি শুনে শারবানান সেই অফিসারের কলার চেপে ধরে। আর সেখানে ফুপু এসে শারবানানকে সরিয়ে অফিসারকে বলে, আপনি কি সঠিক ঠিকানায় এসেছেন তো, নাকি এমনি এমনি চলে এসেছেন? অফিসার তখন বলে, সিলভি আর তার স্বামী সন্তোষ দুজনই মারা গেছে। কয়েকদিন আগে সন্তোষ জগিংয়ে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। আর এই কষ্ট সহ্য করতে না পেরে সিলভি আত্মহত্যা করেছে। আর বোনের এই মৃত্যুর খবর শুনে শারবানান তো একদম থমকে যায়। সে সিঁড়িতে বসে কাঁদতে শুরু করে। আর শারবানান সেখানে এক মুহূর্ত দেরি না করে তার ফুবুকে নিয়ে সিলভির বাসায় চলে আসে। সিলভির বাসাতে ঢুকতেই ফুবু তো কাঁদতে শুরু করে। আর সে বলছিল, সিলভি বেঁচে থাকতে আমি একবারও এই বাসাতে আসতে পারিনি। শারবানান তার ফুবুকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। আর সিলভির বাসায় অলরেডি গ্রামের কিছু লোকজন আর একজন পুলিশ অফিসার ছিল। সেখানকার একটি লোক এগিয়ে এসে শারবানানকে বলে, আমি এই গ্রামেরই প্রেসিডেন্ট। আপনার বোনের স্বামী এই গ্রামেই থাকতো, তবে সন্তোষের কোনো আত্মীয় স্বজন ছিল না। আর আমরা যে আপনাকে খবর দিব, আপনার ঠিকানাও আমাদের কাছে ঠিকমতো ছিল না। আমরা কারো কোনো ঠিকানা না পাওয়ার কারণে বাধ্য হয়ে সিলভি আর তার স্বামীর শেষ কাজ করে ফেলেছি। গ্রামের বাকি লোকদের সাথে কথা বলে শারবানান জানতে পারে সন্তোষ রিয়েল এস্টেটের ব্যবসা করত। এই রাজমহলটি কিনে রাজমহলটি ঠিকঠাক করে বিক্রি করার জন্য সে এই মহলের মালিকের কাছ থেকে বেশ কিছু অ্যাডভান্স টাকা নিয়েছিল। এই টাকাগুলো সন্তোষ বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা ও ব্যাংক থেকে লোন নিয়ে টাকা শোধ করেছিল। শারবানান এই মহলের মালিককে বলে, আপনি অ্যাডভান্সের টাকাগুলো ফেরত দিলে আমি সন্তোষের যেগুলো ধার দেনা ছিল ওগুলো শোধ করে দিতাম। কিন্তু মহলের মালিক বলে, আমি টাকাগুলো আমার মেয়ের বিয়ের জন্য খরচ করে ফেলেছি। ওরা তো এখনই গ্রামে এলো, টাকা শোধ করার জন্য কিছুদিন তাদেরকে সময় দেওয়া হোক। আর সামনে তো মহা উৎসব, এই মহা উৎসব শেষ হলে সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেওয়া যাবে। শারবানান মহলের মালিককে জিজ্ঞাসা করে, আমার বোনের ছেলে মেয়েগুলো কোথায়? ছোট্ট শারবানান তখন ঘরের মধ্যে বসে বাবল নিয়ে খেলছিল। তখন তার মনে হয় এই বাবলগুলো কোথা থেকে আসছে। ধীরে ধীরে সে পেছনে তাকিয়ে দেখে বাবল তৈরির খেলনাটি হাওয়াতে ভাসছে। আর সেখান থেকে নিজে নিজে বাবল বের হচ্ছে। হঠাৎ ছোট ছোট সেই বাবলগুলো এক জায়গায় এসে একটি বিশাল বড় বাবলে পরিণত হয়। আর সেই বাবলের মধ্যে একটি অশরীরের ছায়া দেখা যায়, তবে তার চেহারাটি অস্পষ্ট। আর এমন দৃশ্য দেখেই শারবানান ভয়ে এক দৌড় দিয়ে বাইরে চলে আসে। আর দরজা দিয়ে বাইরে আসতেই শারবানান তাকে কোলে তুলে নেয়। শারবানান সেই ছোট্ট ছেলেটির নাম জিজ্ঞেস করলে সেই ছোট্ট ছেলেটি বলে, আমার নাম শারবানান। ফুবু তখন শারবানানকে বলে, সিলভি তাহলে এখনো আমাদেরকে ভোলেনি? তার এই ছোট ছেলেটির নামই রেখে দিয়েছে শারবানান। তোকে কত ভালোবাসে দেখ। আর তখন ছোট্ট শারবানান ঘরের দিকে তাকাতে ভয়ে মামার কোল থেকে নেমে বাইরে চলে যায়। পাশে থাকা একটি লোক শারবানানকে বলে, আপনার বোন মারা যাওয়ার পরে ছেলেটি যেন কেমন হয়ে গেছে। এরপরে ভেতরের এক রুমে আমাদেরকে দেখানো হয় শক্তি বিছানায় শুয়ে আছে এবং তার মাথায় একটি ব্যান্ডেজ। গ্রামের লোককে শারবানানকে বলে, ওর নাম শক্তি, আপনার বোনের বড় মেয়ে। ওর চোখের সামনে সিলভি আত্মহত্যা করে। আর এই শিশুটি দেখে সহ্য করতে না পেরে সেখান থেকে হঠাৎ করে পড়ে মাথা ফাটিয়ে ফেলে। আর তার মাথায় পাথরের আঘাত লাগার কারণে শক্তি কোমায় চলে গেছে। আর ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে। গ্রামের লোকটি তখন বলে, ইনি আমাদের জমিদারের মেয়ে, ওর নাম মায়া। এখানে 1 বছর আগেই মায়া ডাক্তারি পড়া শেষ করেছে। ফুপু তখন মায়াকে জিজ্ঞাসা করে, তোমরা শক্তিকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন ট্রিটমেন্ট করছো? মায়া তখন বলে, আমাদের এই ছোট্ট হাসপাতালে তেমন কোনো সুযোগ সুবিধাই নেই, তাই এখানেই ওর চিকিৎসা ভালো হবে দেখে আমি ওকে এখানেই রেখেছি। আর তখনই মায়ার দাদা এসে বলে, মায়ার বিয়ের জন্যই রাজমহলটি বিক্রি করতে চাচ্ছিলাম। সবাই ডাক্তারি পড়াশোনা করে বিদেশে গিয়ে টাকা কামায়, আর মায়া গ্রামে বসে সকলের সেবা করতে চায়। আর মায়া তখন বলে, এখন আপনারা সবাই দয়া করে বাইরে যান, শক্তির চেক আপ করতে হবে। সবাই বাইরে চলে গেলে শারবানান জানালা দিয়ে দেখে মায়া শক্তিকে কিসের যেন একটি ইঞ্জেকশন দিচ্ছে। আর মায়ার চোখে মুখেও কেমন যেন একটি রহস্য। এদিকে পাওনাদার মিস্ত্রি আর কার্পেন্টারকে জানায় তারা 2 দিন পর টাকা নিতে আসবে বলে সেখান থেকে চলে যায়। মিস্ত্রি আর কার্পেন্টার শারবানানের দিকে এগিয়ে যেতে শারবানান বলে, আমি শুনেছি অনেক বছর ধরে আপনি আমার বোনের স্বামীর সাথে কাজ করছেন। আমি শুনেছি আপনি অনেক বড় উকিল। পাওনাদারের মুখের উপরে টাকা ছুঁড়ে মেরে আপনি মলটি নিয়ে নিন। তবু তখন বলে, তুমি একে যত বড় উকিল ভাবছো তত বড় উকিলই না, আর আমাদের কাছে তো এখন 20 লাখ টাকাও নেই। ফুপু তখন শারবানানকে বলে, টাকা শোধ করার একমাত্র উপায় হলো
জমিদারের মেয়ে মায়াকে পটিয়ে বিয়ে করতে হবে। আর এটি শুনে শারবানান সেখান থেকে রেগে চলে যায়। আর শারবানান চলে গেলে মিস্ত্রি কার্পেন্টারকে বলে, হবু পাগল হলেও বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছে। কার্পেন্টার বলে, এমন বুদ্ধি আমার মাথায় আসলো না কেন? তারপরে আমাদেরকে রাতে দেখানো হয় ছোট্ট শারবানান ফোনে বসে থেকে তার ছবিতে বিভিন্ন ইফেক্ট দিচ্ছিল। আর এইদিকে মিস্ত্রি ও কার্পেন্টার দুইজনে সেজে গুজে রেডি হচ্ছে মায়াকে প্রপোজ করার জন্য। আর ছোট্ট শারবানান তার ফেসে জোকারের মাস্ক দিয়ে ছবি তুলছিল। আর তখনই তার ক্যামেরাতে দেখা যায় তার সেই মুখোশটি সরে বাইরে চলে যায় এবং অন্য একজনের ফেস সেট হয়ে যায়। আর মাস্কের ইমোজি তার চেহারায় বসে যায়। আর ছোট্ট শারবানান ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউই নেই। এরপরে সে ক্যামেরা ধরলেই দেখে সেই জোকারের মুখোশটি কারো মুখকে আইডেন্টিফাই করে তার মুখে সে মাস্কটি লাগিয়ে দিয়েছে। কিন্তু ছোট্ট শারবানান সেখানে ফোন সরিয়ে দেখে কেউই নেই। কিন্তু ফোন ধরলেই সেই ফোনে সেই মুখোশটি অর্থাৎ চেহারাটি খুঁজে পাচ্ছে। আর তখন শারবানান তার হাতটি সামনে দিয়ে দেখার চেষ্টা করে সত্যি সেখানে কিছু আছে কিনা। আর তখনই একটি হাত এসে শারবানানের হাত চেপে ধরলে সে ভয়ে দূরে সরে যায়। আর তখন সেই ছোট্ট শারবানানটি ফোনটি মেঝেতে ধরে দেখে অশরীরই আছে কিনা। সামনে কিছু দেখতে না পেলে ক্যামেরাটি শারবানান তার নিজের দিকে ঘোরায়। আর ঠিক তখনই দেখতে পায় ওই অশুভ আত্মাটি তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে দৌড় দিলে সেখানে ফুবু চলে আসে। আর ফুবু এসে বলে, কি হয়েছে তোমার? আমার ঘরে অনেক মশা, তোমার ঘরে কি মশার ব্যাটটি আছে? থাকলে আমাকে দাও তো। সামনে তাকাতেই ফুবু মশার ব্যাটটি দেখে ফেলে। আর সেটি নিতে সামনে এগোতেই ছোট্ট শারবানান সেখানে যেতে নিষেধ করে। ফুবু মানা না শুনে এগিয়ে গেলে ছোট্ট শারবানান তার ফোনের ক্যামেরায় দেখে সেই অশরীরী অশুভ আত্মাটি ফুবুর পাশেই দাঁড়িয়ে আছে। ফুবু তখন শারবানানকে দেখিয়ে বলে, এই ব্যাট দিয়ে আমি এইভাবে মশা মারব, কিন্তু ব্যাটের বাড়িটি ওই অশরীরের শরীরে যেয়ে লাগে। ফুবু তখন ভয়ে ভয়ে বলে, এটা কি ছিল? আর তখন ছোট্ট শারবানান সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ফুবু আবার সেই মশা মারার মেশিনটি দিয়ে মারলেই সেই অশুভ আত্মাটি তার সামনে চলে আসে এবং একটি ভয়ানক চিৎকার করে তার সামনে থেকে চলে যায়। ছোট শারবানান সেখান থেকে পালাতে গিয়ে মিস্ত্রিদের সাথে ধাক্কা খায়। মিস্ত্রি তখন তাকে রেগে বলে, এই ছেলে, তোমার কি চোখ নেই? তুমি কি কিছু দেখতে পাও না নাকি? এত বড় লোক আমি, আর আমাকে ধাক্কা মেরে দিয়েছ। ছোট্ট শারবানান হা করে তাকিয়ে দেখে তাদের পেছনেই সেই অশুভ আত্মা। আর সেই অশুভ আত্মাটি তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আর জানালা দিয়ে ফুবু এই দৃশ্যটি দেখে তো ভয়ে কেঁপে ওঠে। আর ঠিক তখনই মায়া শক্তির জন্য ওষুধ নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল। আর মায়াকে দেখে মিস্ত্রি বলে, আমি ওকে প্রপোজ করব। আমি প্রপোজ করলে ও তো আমাকে মানাই করতে পারবে না। মিস্ত্রি মায়াকে প্রপোজ করার উদ্দেশ্যে চিঠি নিয়ে এগিয়ে যেতেই অলৌকিক এক শক্তি মিস্ত্রির গলায় মই বাঁধিয়ে দেয় এবং তাকে ঘোরাতে থাকে। আর মায়া সেদিকে খেয়াল না করে সোজা শক্তির রুমের দিকে চলে যায়। আর কার্পেন্টার এই অলৌকিক ঘটনা দেখে মইয়ের এক প্রান্ত ধরে মইটি থামায়। মিস্ত্রি তখন ভাবে এটি হয়তো এই কার্পেন্টারেরই কাজ, আমি মায়াকে প্রপোজ করব, এটি তার সহ্য হচ্ছে না। আর তখন মিস্ত্রি তাকে রেগে বলে, আমি আবারও মায়াকে প্রপোজ করব, তুমি আমার কিছুই করতে পারবে না। আর এইদিকে তো ফুবু জানালা দিয়ে এইসব দেখে ভয়ে কাঁপছে, কারণ সে তো জানে এইসব আসলে কে করছে। সাথে সাথেই অদ্ভুত কিছু একটা ফুবুর সামনে থেকে উড়ে যায়। ফুবুর তো অবস্থায় শেষ। এদিকে আমাদেরকে দেখানো হয় শারবানান সিলভির কবরে ফুল দিয়ে তার কথা স্মরণ করছে। সে স্মরণ করে বাসায় যখন সিলভির সম্পর্কটি মেনে নেওয়া হচ্ছিল তখন সিলভি খুবই কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু শারবানান তাকে সেই অবস্থায় দেখে ফেলেছিল। আর শারবানান তখন তাকে বলেছিল যে তুমি ভুলেও এটি করো না, যা করা লাগে আমি দরকার হলে তোমাকে সাহায্য করব, তারপরও তুমি কোনোদিনও এই পথ বেছে নিবে না। সিলভি তখন কান্না করতে করতে তার ভাইয়ের কাছে ওয়াদা করে সে এই ভুল অর্থাৎ আত্মহত্যা কোনোদিনই করবে না। সে তার ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করে। আর তখন শারবানান বলে, আমি বাবার কাছে তোমার হয়ে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না। শারবানান সিলভির কবরের কাছে হাত জোর করে মাপ চাইতে থাকে। রবি শারবানানের কাছে বসলেই শারবানান বলে, আমি বিশ্বাস করি না যে আমার বোন আত্মহত্যা করেছে। সিলভি তো আমাকে নিজেই কথা দিয়েছিল সে এই ভুল করতেই পারে না। রবি তখন বলে, আমি নিজের চোখেই সিলভিকে দড়িতে ঝুলতে দেখেছি। শারবানান বলে, সিলভি তার ছেলের নাম শারবানান রেখে সে এটি প্রমাণ করে দিয়েছে, ও আমাকে ভোলেনি। তাই আমি জানি আমাকে দেওয়া ওয়াদা সে কখনোই ভাঙতে পারে না। আশেপাশে কোনো থানা থাকলে আমাকে নিয়ে চলো। কিছুক্ষণ পরে শারবানান রবিকে নিয়ে থানায় আসলে ইন্সপেক্টর বলে, দেখেন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল, ঝগড়ার কারণে স্বামীর হার্ট অ্যাটাক হয়
আর সেটি দেখে সিলভি সহ্য করতে পারেনি, সে আত্মহত্যা করে ফেলেছে। এই সিম্পল বিষয়ের জন্য আবার কেউ থানায় আসে নাকি? শারবানান তখন জিজ্ঞেস করে এতগুলো ঘটনা কিভাবে এমনি এমনি হতে পারে? ইন্সপেক্টর বলে আরে এমন ঘটনা তো এখানে মাঝে মধ্যেই হয়, এটা কোনো বিষয়। আর আমরা তো এটাও শুনেছি আপনার বোন তো জঙ্গলে হারিয়ে গিয়েছিল। শারবানান বলে তাহলে আমাকে এফআইআর এর কপি দেন। আর ইন্সপেক্টর তখন রেগে গিয়ে বলে হ্যাঁ, আমার ইউনিফর্মটিও তোমাকে দিয়ে দিচ্ছি, তুমিই তদন্ত করো, যাও, আমার কিছু করার দরকার নেই। তোমার এইসব ওকালতি কোর্টে গিয়ে দেখাও, এখানে এসব চলবে না। তখন জুনিয়র ইন্সপেক্টর শারবানানকে গ্রামে মহা উৎসব আছে। এই উৎসবটি প্রতি 10 বছরে একবার হয়। দূর দূরান্ত থেকে এই উৎসবে যোগ দিতে হাজারো মানুষ আসে। আর এইসব লোকদের নিরাপত্তার জন্যই স্যার খুবই ব্যস্ত। কয়দিন পরে উৎসব শেষ হলে আপনি আরেকবার কষ্ট করে এসে স্যারের সাথে দেখা করে নিন। রাতে বাসায় ফেরার সময় শারবানান রবির ক্যামেরাতে তার ভিডিওগুলো দেখছিল। আর সে বলছিল একই দিনে দুজনের মৃত্যু কিভাবে হলো। তারপরে আবার নাকি গ্রামবাসী আমার বোনকে বাইরে যেতে দেখেছে, অথচ ততক্ষণে সে তো মারা গিয়েছে। হয়তো তারা নেশার ঘরে ছিল। রবি তখন গাড়ি থামিয়ে বলে হ্যাঁ, তারা হয়তো নেশার ঘরেই ছিল, তবে তারা মিথ্যাও বলেনি, আমি হয়তো এমনটাই দেখেছি। কেউ বিশ্বাস করবে না বলে আমি কাউকে জানাইনি, কিন্তু আমার বাবাকে বলেছিলাম। সে এই গ্রামের পঞ্চায়েত প্রধান। বাবাকে জানানোর পরে বাবা এইসব কথা কাউকে জানাতে নিষেধ করেছে, কারণ এইসব যদি জানাজানি হয় তাহলে গ্রামবাসীরা ভয় পেতে পারে। রবি আবার গাড়ি চালানো শুরু করলে শারবানান আবারও ভিডিও দেখতে শুরু করে দেয়। হঠাৎ শারবানান তার ভিডিওতে খেয়াল করে গাছের আড়ালে একটি তান্ত্রিক দাঁড়িয়ে আছে। শারবানান রবিকে সেটি দেখিয়ে জিজ্ঞাসা করে ইনি কে? উৎসবের সময় তো বিভিন্ন জায়গা থেকে অনেক তান্ত্রিকই আসে, তাদের মধ্য থেকে কেউ একজন হবে হয়তো। শারবানান তখন কিছু একটি ভেবে জিজ্ঞাসা করে আজব বিষয় তো, এই তান্ত্রিক সিলভির স্বামীকে লুকিয়ে লুকিয়ে এমন ভাবে দেখছে কেন? এদিকে সেই তান্ত্রিকটি হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে সিলভির বাসার সামনে দিয়ে হাঁটতে থাকে। ভিতরে ছোট শারবানান বল ছুঁড়ে খেলছিল। রবি তখন বলে মনে পড়েছে, যখন আপনার বোনের লাশ নিয়ে যাচ্ছিল তখন হাসপাতালে এই তান্ত্রিককে দেখেছিলাম। খেলতে খেলতে ছোট শারবানানের বল হঠাৎ করে দেওয়ালের মধ্যে উধাও হয়ে যায়। আর বাহিরে সেই তান্ত্রিকটি হাতে মালা নিয়ে কিছু একটি আঁচ করতে পেরে সেখানে দাঁড়িয়ে যায়। শারবানান অবাক হয়ে আস্তে আস্তে দেওয়ালের কাছে গিয়ে তাকিয়ে থাকে। আর এইদিকে বাহিরে তান্ত্রিকের মালা তো গোল গোল ঘুরতে শুরু করে দেয়। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে একটি অশুভ আত্মা তাকে বল বের করে দিলে শারবানান তো ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই তান্ত্রিকের মালাটি ছিঁড়ে নিচে পড়ে যায়। আর ঠিক তখনই তান্ত্রিক বুঝে যায় যে এই বাসায় ভয়ঙ্কর কোনো আত্মা আছে। তান্ত্রিক দরজা খুলে ভেতরে এগিয়ে যায়। আর এইদিকে রুমে মায়া চলে আসার কারণে দেওয়ালের মাছ থেকে হাতটি বল নিচে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। মায়া শারবানানকে বলে এখন কি খেলার সময়, চলো ঘুমাতে চলো। মায়া লাইট বন্ধ করে শারবানানকে নিয়ে হাঁটা শুরু করলে বারান্দার লাইটটি হঠাৎই জ্বলে ওঠে। মায়া লাইট বন্ধ করে দিলেও বারান্দার লাইটগুলো একের পর এক জ্বলতে শুরু করে। শারবানান সামনে একটি ভয়ানক ছায়ামূর্তি দেখে ভয়ে দৌড় মারে। মায়া তখন লাইট বন্ধ করে যাওয়ার সময় খেয়াল করে শক্তির বিছানার পাশে কে যেন একটি বসে আছে। মায়া তখন চিৎকার করে জিজ্ঞাসা করে কে তুমি? সাথে সাথেই সে রুমে এসে দেখে সেখানে কেউই নেই। মায়া শক্তির পাশে গিয়ে বসতেই ভয়ানক একটি কাটা হাত মায়ার শরীরে উঠছিল। আর মায়া সেটি দেখতেই হাতটি গায়েব হয়ে যায়। আবারও অপর পাশ থেকে সেই হাতটি মায়ের কাঁধে হাত রাখে। মায়া তাকাতেই সেই হাতটি সরে গিয়ে আবারও অপর পাশ থেকে উঠতে থাকে। মায়া কোনো রকম নিজেকে সেই ভয়ানক হাতটি থেকে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখে জানালায় একটি কালো ছায়া। ভয়ে মায়ার গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। মায়া ছায়াটিকে দেখার সাথে সাথেই সেই ছায়াটি রুমের চারিদিকে ঘুরতে থাকে। আর তখন সব জানালা দরজা বন্ধ করে দেয়। আর এত জোরে জানালা দরজা বন্ধ হওয়ার কারণে রুমের সবকিছু একে একে পড়তে থাকে। মায়া এইসব দেখে তো অনেক ভয় পেয়ে যায়। আর বাইরে থেকে তান্ত্রিক খেয়াল করে বাসার সব জানালা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। শক্তির রুমের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেলে মায়া চিৎকার করে দরজা খুলতে বলে। তান্ত্রিক কিছু একটি আঁচ করতে পেরে সেখান থেকে চলে যেতেই সেখানকার দরজা জানলাগুলো খুলে যায়। আর ততক্ষণে ভয়ে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। দরজা একা একাই খুলতে মায়া সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এদিকে জঙ্গলে মাছ দিয়ে যাওয়ার সময় শিকড়ের মতো পেঁচানো অদ্ভুত এক কঙ্কাল আকারের প্রাণী তাদের গাড়ির সামনে চলে আসে। আর সে হুট করে এসে তাদের গাড়ির ওপরে উঠে যায়। রবি হঠাৎ করে এরকম দৃশ্য দেখে ভয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালেও কোনো রকমে নিজেকে সামলিয়ে এক জায়গায় গাড়ি দাঁড় করায়। ঠিক তখনই কেউ একজন তাদের গাড়ির ওপরে জোরে জোরে বাড়ি দিতে থাকে। শারবানান জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে গাড়ির ওপরে মানুষের মতো অবয়বে কালো একটি ছায়া। হঠাৎ পাশের ঝোপঝাড়কে নড়তে দেখে শারবানান গাড়িতে না বসে বাইরে বের হয়ে যায়।
আর শারবানান গাড়ি থেকে নামতে গেলে রবি তাকে বাধা দেয়, কিন্তু শারবানান তার কথা না শুনেই গাড়ি থেকে নেমে যায়। এরপরে শারবানান জঙ্গলের মধ্যে কিছুক্ষণ হাঁটতেই সামনে দেখে মানুষের মতো কালো একটি ছায়া দাঁড়িয়ে আছে। শারবানান খুব মনোযোগ দিয়ে ছায়াটাকে দেখছিল, আর ঠিক হঠাৎ করে শারবানানের সামনে একটি বানর চলে আসে। আর এটি দেখে তো শারবানান একটু ভয় পেয়ে যায়। আর শারবানান নিজেকে সামলিয়ে আবারও সেদিকে তাকায় আর কাউকেই দেখতে পায় না। শারবানান বনের আরো গভীরে গেলে একটি সাপ হঠাৎ করে শারবানানকে সবল দিতে আসে, আর ঠিক তখনই শারবানান নিজেকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই একটি ডাল ভেঙে শারবানানের মাথার উপরে পড়তে গেলে শারবানান সেখান থেকে তাড়াতাড়ি সরে যায়। এদিকে রবি গাড়িতে একাই বসে আছে, গাড়ি স্টার্ট দেওয়ার নানা রকমের চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। রবি তখন খেয়াল করে তার গাড়ির চারপাশে সেই সাদা ধোঁয়ায় ভরে গেছে। রবি তাড়াতাড়ি গাড়ির সব গ্লাস আটকে দেয়, কিন্তু গাড়ির সব কাঁচ ঘোলা হয়ে যাওয়ার কারণে সে বাইরে কিছুই দেখতে পাচ্ছিল না। তাই সে সামনের গ্লাসটি পরিষ্কার করছিল, আর সে হঠাৎ করে দেখে সিলভি তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এটি দেখে তো রবি ভয়ে কেঁপে ওঠে, আর সে তাড়াতাড়ি করে তার ক্যামেরাটি অন করে ভিডিও করতে শুরু করে দেয়। কিন্তু হঠাৎ রবি পিছনে তাকিয়ে দেখে সিলভি তার গাড়ির পেছনেই বসে আছে। রবি ভয়ে গাড়ি থেকে নামতে গেলে সিলভির আত্মা তাকে টেনে ধরে। রবি ভয়ে চিৎকার করতে থাকে। গভীর বনে রবির চিৎকার শুনে শারবানান দ্রুত গাড়ির কাছে ফিরে এসে দেখে রবির গাড়ি সেখানে নেই, আর সেখানে একটি ক্যামেরা পড়ে আছে। শারবানান ক্যামেরা উঠিয়ে ভিডিও অন করতে দেখে সেই ত্রান্ত্রিক এসে ক্যামেরায় উকি মেরে চলে গেছে। শারবানান তখন আশেপাশে ত্রান্ত্রিককে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে পায় না। পরের দিন সকালে মায়া ফুবুকে এক পাশে নিয়ে গিয়ে বলে, কাল রাতে শক্তির রুমে কালো কিছুর একটা ছায়া দেখেছি। আমার মনে হয় এই বাসায় কোনো আত্মা আছে। ফুবু বলে, আমি ওই ছায়াটিকে দেখেছি, কাউকে এই কথা বলো না, এমনি এই বাসাটি বিক্রি করতে পারছি না, আর এই খবর ছড়িয়ে গেলে আমরাও এই বাসাটি বিক্রি করতে পারবো না, আর আমরা যেতেও পারবো না, আর তুমিও হাসপাতাল বানাতে পারবে না। তখন শারবানানকে গাড়িতে কোথাও যেতে দেখে মায়া শারবানানকে বলে, আমার স্কুটিটি ঠিক করতে দিয়েছি, আমাকে একটু মন্দিরে নামিয়ে দেবেন। মায়ার সাথে শারবানান মন্দিরে এসে এত মানুষের ভিড় দেখে শারবানান বলে, এত ছোট গ্রামে এত বড় উৎসব হবে তা তো দেখে মনেই হচ্ছিল না। মায়া বলে, 10 বছর পর একবার এই উৎসব হয়, তাই এখানে হাজার হাজার মানুষ আসে, কারণ এই মন্দিরে নাকি যা চাওয়া হয় তাই পূরণ হয়। আর এই বিশাল মূর্তি 6 মাস আগে থেকেই বানানো শুরু হয়। পণ্ডিতদের একদল সামনে দিয়ে হেঁটে গেলে মায়া বলে, বিভিন্ন জায়গা থেকে পণ্ডিতেরা পবিত্র পানি এনে এই মূর্তির অভিষেক ঘটায়। আর সেখানে আমরা মুভির শুরুতে যে পণ্ডিতকে দেখেছিলাম সেই পণ্ডিতকেও এই অনুষ্ঠানে আমরা দেখতে পাই। সেই পণ্ডিত হঠাৎ গেটের বড় একটি গম্বুজে কি যেন একটি দেখে ভয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। মায়াকে নামিয়ে দিয়ে শারবানান জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি শিয়াল রবির একটি জুতা নিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। শারবানান সেখানে গাড়ি থেকে নেমে সেই শিয়ালের পিছু করতে থাকে। আর শারবানান কিছু দূর যেতেই দেখে রবির আরো একটি জুতা, আর কিছু দূর যেতেই দেখে রবির গাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। শারবানান রবিকে আশেপাশেই খুঁজতে থাকে। ঠিক একটু পরে সে খেয়াল করে দেখে বিশাল এই বট গাছের উপরে রবির লাশটি পড়ে আছে। শারবানান তখন তাড়াতাড়ি ফোন করে সবাইকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গ্রামবাসী ও পুলিশের ভিড় শুরু হয়ে যায়। রবির বাবা এসে ছেলের এই অবস্থা দেখে কান্না করতে করতে ভেঙে পড়ে। আর রবির বাবা আফসোস করে বলে, কাল তো তোর জন্মদিন, ভেবেছিলাম গ্রামের এই অনুষ্ঠানের সাথে ধুমধাম করে তোর জন্মদিন পালন করব, কিন্তু এ কি হয়ে গেল। ইন্সপেক্টর তখন শারবানানকে বলে, এক কথা তোমাকে কতবার বলবো, গতকালকে শেষবার রবিকে তোমার সাথে দেখা গিয়েছে। শারবানান তখন ইন্সপেক্টরকে বলে, আপনি ওই ত্রান্ত্রিককে সন্দেহ করা বাদ দিয়ে আপনি আমাকে সন্দেহ করছেন? আমি গতকালকে বনের মধ্যে থেকে ফিরে এসে রবিকে এই অবস্থাতে দেখেছি, আর সেই দিন যখন রবি সেখানে ছিল না আমি ভেবেছিলাম রবি হয়তো ভয়ে পালিয়ে বাসায় চলে গেছে, আর আপনারা ওই ত্রান্ত্রিককে জিজ্ঞাসা করছেন না কেন? তখন জুনিয়র ইন্সপেক্টর বলে, খবরদার, ত্রান্ত্রিকদের নিয়ে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। হয়তো সে নিচে পড়ে থাকা ক্যামেরা দেখে অবাক হয়ে তাকিয়েছিল। এই তো হঠাৎ শারবানান কথা বলতে বলতে সেই ত্রান্ত্রিককে দেখে একটি গাছের পিছনে লুকিয়ে আছে। শারবানান সেই ত্রান্ত্রিককে দেখার সাথে সাথেই সেই ত্রান্ত্রিকটি সেখান থেকে পালিয়ে যায়। শারবানান সেই ত্রান্ত্রিকের পিছু করলে সেই বড় বড় ঘাসের মধ্যে সেই ত্রান্ত্রিকটি হারিয়ে যায়। শারবানান তখন এই ত্রান্ত্রিককে খুঁজে না পেয়ে ইন্সপেক্টরকে বলে, ওই ত্রান্ত্রিকটি যদি কিছু নাই করে থাকে তাহলে কেন সে দৌড়ে পালালো? আর সে শুধু এখনই না, সে সব ঘটনার সময় উপস্থিত ছিল।
আর ইন্সপেক্টর কিছুতেই শারবানানের কোনো কথাই বিশ্বাস করে না। তখন রবির বাবা বলে, সে যখন এত করেই বলছে তাহলে ওই তান্ত্রিককে ধরুন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করুন। ইন্সপেক্টর তখন রাজি হয়ে যায়। তখন জুনিয়র ইন্সপেক্টর বলে, তান্ত্রিক জঙ্গলের ভেতরে একটি ছোট্ট রুমে থাকে, চলুন আমরা ওখানে যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করব। শারবানান ও ইন্সপেক্টররা তান্ত্রিককে খুঁজতে জঙ্গলে যায়। বনের অনেকটাই গভীরে একটি ঝর্ণা, আর তার সামনেই ভাঙাচোরা একটি মন্দির। মন্দিরের ভেতরেই কঙ্কালের মূর্তি আর আজব সব জিনিসপত্র। আর লাল সিঁদুর দেখে জুনিয়র ইন্সপেক্টর তো অনেক ভয় পেয়ে যায়। শারবানান লাল রঙের থালাটি দেখে একটি সন্দেহ হয়। রঙগুলো সরাতে দেখে ছবি তিনটি বের করে দেখে প্রথমটি সিলভি, পরেরটা তার স্বামী এবং তারপরের রবির ছবি, আর তাতে লাল চিহ্ন দেওয়া। শারবানান আরো একটি ছবি উঠে দেখে তার ভাগ্নি শক্তির ছবি। তখন ইন্সপেক্টর এসব দেখে বলে, ও তুমি ঠিকই বলেছিলে, হয়তো চলো ওই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে। তারা এই কথা বলে সেখান থেকে বের হয়ে পড়ে। আর এইদিকে তান্ত্রিক মন্দিরের বাইরে একটি লম্বা গাছের উপর উঠে দাঁড়িয়ে তাদেরকে খেয়াল করছিল, আর তার হাতে ইন্সপেক্টরের ছবি। এখানে আমরা বুঝতে পারছি হয়তো নেক্সট টার্গেট এই ইন্সপেক্টর। তার মানে কি এই তান্ত্রিকে এইসব করছে? এরপরে আমরা দেখতে পাই হঠাৎ করে ছোট শারবানানের ঘুম ভেঙে যায়। সে চশমা পরে দেখে তার খাটের চাদরটি অনেকটা বসে গেছে, মনে হচ্ছে কেউ এখানে বসে আছে। ভয়ে শারবানান খাট থেকে নিচে নামলেই ভয়ানক আত্মাটি শারবানানের দিকে এগিয়ে আসতে শুরু করে। শারবানান ভয়ে শক্তির রুমে এসে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে, আর এক দৃষ্টিতে শক্তির দিকে তাকাতে শক্তির মুখ বেয়ে একটি হাত তার দিকে ছুটে আসছে। শারবানান খাট থেকে নামলেই পর্দার পেছনে একটি ছায়া দেখতে পায়। সে তখন ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আত্মাটি পর্দা সরাতেই দেখা যায় সেখানে শারবানান এসেছে। শারবানান এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি চিৎকার করলে কেন? কিন্তু ছোট শারবানান কিছু না বলেই ভয়ে দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় টেবিলে ধাক্কা লেগে বেশ কিছু বই পড়ে যায়। শারবানান সেগুলো উঠিয়ে রাখতে গেলে সিলভির ফ্যামিলি ফটোর অ্যালবাম দেখে অনেক খুশি হয়ে পাতাগুলো উল্টে দেখতে থাকে। হঠাৎ সে শক্তির ছবির উপরে খেয়াল করে দেখে তার জন্মদিনের ডেট দেওয়া 15ই জুন 2022। তখন হঠাৎ করে শারবানানের মনে পড়ে যায় রবির বাবাও তো বলেছিল রবির জন্মদিন 15ই জুন। কিছু একটা আন্দাজ করে শারবানান দ্রুত রেজিস্ট্রারি অফিসে এসে সবার আড়ালে তালা ভেঙে ভেতরে ঢুকে জুন মাসের ফাইলগুলো ঘাঁটতে শুরু করে দেয়। প্রতিটা ফাইলের 15 তারিখের তথ্য দেখা যায় তার ভাগ্নি শক্তি 2013-এর 15ই জুন জন্মগ্রহণ করেছে, আর এইদিকে রবি 2003-এর 15ই জুন জন্মগ্রহণ করেছে, আর ইন্সপেক্টর 1993-এর 15ই জুন জন্মগ্রহণ করেছে। অর্থাৎ সবার জন্মদিন একই তারিখে। ফাইলে দেওয়া তারিখ অনুযায়ী শারবানান ইন্সপেক্টরের বাসায় খোঁজ করতে গেলে জুনিয়র ইন্সপেক্টর এসে বলে এটি স্যারের পৈতৃক বাসা, সে অনেক আগে এখান থেকে কোয়ার্টারে শিফট হয়ে গেছে। আর রবির শরীরে লাল তিল পাওয়া গেছে, এটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। শারবানান তখন ভালো করে মনে করে দেখে সেদিন থানায় তো ইন্সপেক্টরের গায়েও এরকম একটি লাল চিহ্ন দেখেছিলাম। শারবানান তাড়াতাড়ি মায়াকে কল করে চেক করতে বলে যে শক্তির গায়ে কোনো লাল তিল আছে কিনা। মায়া তখন শক্তিকে চেক করতে থাকে। শারবানান আসলেই মায়া দেখায় শক্তির কাঁধে লাল তিল আছে। শারবানান তখন শক্তির রুম চেঞ্জ করতে করতে বলে ইন্সপেক্টরের গায়েও এরকম একটি তিল আছে, আর রবির শরীরেও এরকম একটা তিল ছিল, আর তাদের জন্মদিনও একই দিনে। গ্রামে 10 বছর পর পর যে উৎসবটি হয় সেই উৎসবের দিনই এই তিনজন জন্মগ্রহণ করেছে। গত উৎসবে শক্তির জন্ম হয়, তবে সে এখন কোমায়। তার 10 বছর আগে জন্ম নেওয়া রবি মারা গিয়েছে। তার 10 বছর আগে জন্ম নেওয়া ইন্সপেক্টর শুধু এখন বাকি আছে। জানি না সত্যি কিনা, তবে মন বলছে আজ কিছু একটা হবে। ইন্সপেক্টরকে কল করছি কিন্তু সে কলও রিসিভ করছে না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে সব জানাতে হবে। ইন্সপেক্টর তখন মন্দিরের ভিড়ের মধ্যে বিভিন্ন গ্যাঞ্জাম এবং ঝামেলা মেটানোর কাজে ব্যস্ত। শারবানান মায়াকে বলে তুমি শক্তির খেয়াল রেখো, আর কেউ যেন জানতে না পারে শক্তি কোন রুমে আছে। আর এটি বলে সেখান থেকে শারবানান বের হয়ে যায়। এদিকে কনস্টেবল ইন্সপেক্টরকে থানায় যেতে বলে, আর এই কথা তান্ত্রিক আড়াল থেকে শুনে নেয়। সিলভির বাসায় সেই পণ্ডিত হঠাৎ চলে আসে আর এসে চিল্লাপাল্লা শুরু করে দেয়। মায়া এবং ফুপু বের হয়ে আসলে পণ্ডিত কান্না করতে করতে বলে আমাকে সাহায্য করুন, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। একজন বলেছে 4 জনকে এই সুপারিগুলো দিলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো, আর এই জন্য আপনিও নেন।
মায়া সেই সুপারিগুলো না নিতে চাইলেও ফুপুর জোরাজোরিতে মায়া নিতে বাধ্য হয়। পণ্ডিত তখন বলে, শুনেছি এই বাসায় আরো একটি মেয়ে আছে। মায়া তখন বলে, না না, ও বাচ্চা মানুষ, আপনি এখন এখান থেকে চলে যান। কিন্তু তখন পণ্ডিত মায়ার পা ধরে বলে, দয়া করে সেই মেয়েটিকে ডাক দেন। লোকটিকে এইভাবে দেখে ফুপুর মায়া হলে বলে, সামান্য পান সুপারি তো, আসেন আপনি, বলে তাকে ভেতরে নিয়ে গেলে সাথে সাথেই তাদের বাসার কারেন্ট চলে যায়। মায়া বলে, আমার এইসব একদমই ঠিক মনে হচ্ছে না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। কিন্তু ফুবু মায়াকে বলে, আরে কোনো সমস্যা হবে না। এরপরে আমাদেরকে দেখানো হয় শারবানান মন্দিরে গিয়ে জানতে পারে ইন্সপেক্টর সেখানে নেই, সে থানায় চলে গেছে। মায়া হাড়িকে নিয়ে পণ্ডিতকে নিয়ে যাওয়ার সময় উঠানে একটা কালো ছায়া লক্ষ্য করে, যেটি জানালার পাশেই দাঁড়ানো, কিন্তু সে ওপরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। কিন্তু পণ্ডিত তাকালে একজনকে ঠিকই দেখতে পায়। ইন্সপেক্টর থানাতে আসলে জুনিয়র ইন্সপেক্টর তাকে ফাইল দেখিয়ে বলে, রবির সমস্ত শরীরে ওর নিজেরই ফিঙ্গারপ্রিন্ট। ইন্সপেক্টর বলে, ওইটা ওই ত্রান্তিকেরই কাজ না তো? ঠিক তখনই জানালার সামনে ত্রান্তিককে দেখতে পেয়ে ইন্সপেক্টর তার পেছনে দৌড়াতে শুরু করে। জঙ্গলের বেশ গভীরে সে জুনিয়র ইন্সপেক্টরকে সেই ত্রান্তিককে খুঁজে বের করতে বলে এবং সেও সেই ত্রান্তিককে খুঁজতে শুরু করে। আর এইদিকে দেখানো হয় মায়া, ফুবু আর সেই পণ্ডিতটি হাঁটছে। আর এরপরে আমরা দেখতে পাই তাদের তিনজনের সাথে তাদের পেছনে একটি ছায়াও হাঁটছে। অদৃশ্য সেই ছায়াটি পণ্ডিতের দিকে লাইট ছুড়ে মারলেই পণ্ডিত সরে যায় আর লাইটটি অ্যাকোরিয়ামে গিয়ে লাগে। এই সব দেখে মায়া বেশ ভয় পেয়ে পণ্ডিতকে বলে, এখন এমনিও বিদ্যুৎ নেই, আপনি কাল আসবেন, আপনি এখন যান। কিন্তু পণ্ডিত মায়ার কোনো কথা না শুনে সামনের দিকে এগোতে থাকে। পেছন থেকে মায়া ও ফুবু পণ্ডিতকে ডাকতেই থাকে, কিন্তু পণ্ডিত কোনো উত্তর দেয় না। ফুবু তখন বলে, বাচ্চা তো এই রুমে। মায়া তখন বলে, না, ও এখানে নেই। কিন্তু এই কথা ওই পণ্ডিতটি কিভাবে জানলো? এইদিকে শারবানান থানায় এসে কাউকেই দেখতে পায় না। ইন্সপেক্টর তান্ত্রিককে দেখে গুলি করে, আর তান্ত্রিক সরে যাওয়ায় গুলি তার গায়ে লাগে না। গুলির শব্দ শুনে শারবানান জঙ্গলে যায়। এদিকে পণ্ডিত শক্তির রুমে ঢোকার সাথে সাথেই দরজা লেগে যায়। ফুপু আর মায়া দরজা ধাক্কাতেই থাকে, আর ঠিক তখনই বিদ্যুৎও চলে আসে। পণ্ডিত শক্তির দিকে হাত বাড়াতেই যাচ্ছে, আর ঠিক তখনই চলন্ত একটি ফ্যানের পাখা ভেঙে পণ্ডিতের হাতে লাগে এবং পণ্ডিতের হাত কেটে যায়। কিন্তু আমরা তখনই দেখি পণ্ডিতের হাত আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, আর ফ্যানও ঠিক হয়ে যায়। পণ্ডিত আবারও শক্তির দিকে এগোলে ফ্যান খুলে এসে পড়ে, কিন্তু পণ্ডিত তবুও থামে না। এই বাসায় ভয়ানক আত্মাটি চিৎকার দেওয়া শুরু করে দেয়। এদিকে রুমের সবকিছু উল্টে পাল্টে যেতে থাকে। পণ্ডিতের কান ফেটে রক্ত বের হওয়ার মতো হয়ে গিয়েছে, তাই কোনো রকম হাত দিয়ে কানটি ধরে রাখে। সব বাধা পের হয়ে পণ্ডিত যখন শক্তিকে ধরতেই যাবে, তখন সেই আত্মাটি পেছন থেকে এসে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে পণ্ডিতকে ধরে ফেলে। সেই আত্মাটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে পণ্ডিতকে টেনে ধরে এক লাথি দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপরে পণ্ডিতকে টেনে সোজা বাসার বাইরে বের করে দেয়। ফুপু ও মায়া এইসব দৃশ্য দেখে প্রচুর ভয় পেয়ে যায়। এদিকে সর্বানান হাতে একটি আগুনের মশাল নিয়ে ইন্সপেক্টরকে খুঁজছিল, আর এইদিকে সিলভির বাসায় সেই আত্মাটি পণ্ডিতকে নিয়ে ফুটবল খেলতে শুরু করে দেয় বাইরে। আর এইসব দৃশ্য উপর থেকে ফুপু, মায়া, মায়ার বাবা এবং নিচ থেকে মিস্ত্রি ও কার্পেন্টাররা দেখছিল। আর পণ্ডিত তখন বলতে থাকে, কেউ বাঁচবে না তোমরা, এই বাসা অভিশপ্ত, সবাই চলে যাও, সবাই এখান থেকে চলে যাও, সবার জীবনের ঝুঁকি আছে। এটি বলে পণ্ডিত দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। এদিকে শারবানান খুঁজতে খুঁজতে জুনিয়র ইন্সপেক্টরের সাথে দেখা হয়ে যায়। জুনিয়র ইন্সপেক্টর তখন বলে, তান্ত্রিককে দেখে স্যার তো সামনেই গিয়েছে। তখন তারা দুজন একসাথে সামনের দিকে এগোতে থাকে। ইন্সপেক্টর হঠাৎ করে তান্ত্রিককে সামনে দিকে গুলি করতে গেলে তান্ত্রিক ইন্সপেক্টরের গুলি ঘুরিয়ে দিয়ে তার হাতে থাকা হাড় পুরানো কিছু একটি ছাই দিয়ে তাকে ফু দিয়ে দেয়। আর এটি ইন্সপেক্টরের চোখে মুখে মারতেই ইন্সপেক্টর তো অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তারপরে সে ইন্সপেক্টরকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আর এইসব শব্দ শুনে শারবানান ও তার সাথে থাকা ইন্সপেক্টরটিও ছুটে চলে আসে। আর শারবানান এসে দেখে তান্ত্রিক সেই ইন্সপেক্টরকে ত্রিশূল দিয়ে আঘাত করতেই যাচ্ছে। তখন শারবানান তাড়াতাড়ি করে তান্ত্রিকের দিকে তার হাতে থাকা মশালটি ছুঁড়ে মারে। তান্ত্রিক ও শারবানানের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। শারবানান জিজ্ঞেস করে, কে তুমি, আর কেনই বা সবাইকে মারছো? প্রান্তিক বলে, আমি মারছি না, আমাকে ছেড়ে দাও, আগে ইন্সপেক্টরকে বাঁচাও। আর ঠিক তখনই এক অদৃশ্য শক্তির কারণে জুনিয়র ইন্সপেক্টর উড়ে গিয়ে দূরে পড়ে। আর এইদিকে ইন্সপেক্টর হাওয়াতে ভাসতে থাকে। আর এইদিকে কোমাতে থাকা শক্তির শরীর ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে। আর দরজায় দাঁড়িয়ে ছোট্ট শারবানান এইসব দেখে। হঠাৎ ইন্সপেক্টরকে সেই অদৃশ্য শক্তি হাওয়া থেকে ছেড়ে দিলেই ইন্সপেক্টরটি মাটিতে পড়ে তার পেটের মধ্যে ত্রিশূল ঢুকে যায়, আর ইন্সপেক্টরটি সেখানেই মারা যায়।
আর এদিকে শক্তি চোখ খুলে শারবানানের দিকেই তাকায়। হঠাৎ একটি ধোয়া কুণ্ডলী পাকিয়ে স্পষ্ট হতেই দেখা যায় সেখানে সিলভি। সিলভিকে দেখেই ছোট্ট শারবানান মা বলে ডাকতেই সিলভি হাত বাড়িয়ে শারবানানকে তার কাছে ডাকে। তার মানে কি এই সবগুলো খুন সিলভির আত্মাই করছে? তাহলে কেনই বা করছে এইসব? এরপরে আমাদেরকে দেখানো হয় পরের দিন সকালে পুলিশের টিম পণ্ডিতের বাসায় গিয়ে দেখে পণ্ডিত এবং তার স্ত্রীর লাশ পড়ে আছে। আর এইদিকে শক্তির জ্ঞান ফিরে আসার কারণে সবাই অনেক খুশি। মায়া শক্তির ব্যান্ডেজ খুলে দিয়ে হাসপাতালে চলে যায়। শারবানান বলে, সিলভিকে অনেক বছর দেখি না, তোমার মধ্যেই আমি সিলভিকে খুঁজে পেয়েছি। ফুবু তখন বলে, এই বাসায় যা যা হচ্ছে তা আমার কাছে ভালো লাগছে না, চলো আমরা চলে যাই এখান থেকে। শারবানান তখন বলে, সিলভির সাথে যেটি হয়েছে আমি চাই না অন্য কারোর সাথে এরকম হোক, তাই আমরা এখানেই থাকবো। ঠিক তখনই জুনিয়র ইন্সপেক্টর কল করে শারবানানকে জানায় পণ্ডিতের বাসায় তাদের লাশ পাওয়া গেছে। ইনকোয়ারি করার জন্য উপর মহল থেকে স্যার এসেছেন, আপনিও চলে আসেন। ডিআইজি আসলে ত্রান্তিকও আসে। ত্রান্তিক তখন সবার সামনে খোলাসা করে বলে, এটা ওই বদ শক্তির কাজ, আর আমরা কৈলাসে থাকা ভয়ানক সম্প্রদায়ের মানুষ। দেব শক্তির বিরুদ্ধে অর্থাৎ দুষ্ট শক্তিকে তাড়ানোই আমাদের মেন কাজ। 1000 বছর আগে আসামের পূর্বপুরুষরা এক অশুভ শক্তিকে বন্দী বানিয়েছিল, কিন্তু একদিন ওই আত্মা এক পণ্ডিত পূজা শেষে বাসায় ফেরার সময় পণ্ডিতের মেয়েকে মেরে তার মেয়ের রূপ ধারণ করে। তবে সময়টি ভালো ছিল বলে অশুভ শক্তির সামনে সেই পুরোহিতটি পবিত্র পানি ছিটিয়ে তাকে বশ করে ফেলে। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে পণ্ডিত তাকে তার মেয়ে বানিয়ে তার বাসায় নিয়ে যায়। কিছুদিন পরেই সেই নদীতে মেয়েটির লাশ ভেসে আসলে আমরা জানতে পারি পণ্ডিতের মেয়ে আসলে মারা গিয়েছে। ডিআইজি তখন জিজ্ঞাসা করে, এটা যে অশুভ শক্তির কাজ, তুমি এটা কি করে বলতে পারো? প্রান্তিক তখন বলে, ওই মেয়ের রক্তে চিনির পরিমাণ বেশি পাওয়া গিয়েছে। ডিআইজি তখন বলে, কেন, অশুভ শক্তির কি আবার ডায়াবেটিসও আছে নাকি? আর তুমি কিসের তান্ত্রিক, তুমি কি নিজেকে ডাক্তার মনে করছো নাকি? তান্ত্রিক তখন বলে, এই অশুভ শক্তি এই অশুভ শক্তি উভচর, পানি এবং ডাঙা দুই জায়গাতেই সে থাকতে পারে। যখন সে মানুষের ভেতরে থাকে তখন তার রক্ত থেকেই তাকে চিহ্নিত করা যায়। আর এটি জানার জন্যই আমরা পণ্ডিতের বাসায় যাই, কিন্তু কেউ যদি এটি জানতে না পারে, এই কারণে পণ্ডিত বাসা থেকে সপরিবারে পালিয়ে গিয়েছিল। তাৎক্ষণিক কিছু মানুষ চেন্নাই যায় আর আমি তামিলনাড়ুতে চলে আসি। তখন জুনিয়র ইন্সপেক্টর বলে, তা আপনি সারা দেশ বাদ দিয়ে এই দুই জায়গাতেই খুঁজছেন কেন? ডিআইজি তখন বলে, আরে বোকা, বোঝো না, এই দুই জায়গাতেই তো আমাদের মতো এই অশুভ শক্তিকে বিশ্বাস করার মতো বেকুব আছে, আর আমাদের মতো এরকম বেকুব আছে বলেই এই ধরনের তান্ত্রিকের পিছে টাকা উড়াচ্ছে। আর তান্ত্রিকেরা এই ধরনের ভুলভাল গল্প বানিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু তান্ত্রিক তখন বলে, না, আপনারা ভুল ভাবছেন। তান্ত্রিক তখন বলে, কারণ এই এলাকার দেবীদেরকে একই পাথর দিয়ে বানানো হয়, তাই এদের শক্তি একে অপরের সাথে জড়িত, তাই এই এলাকাতে এই দুষ্ট শক্তিকে কাবু করা যাবে। আর এটা জেনেই আমি এখানে এসেছি। আমরা এটাই অনুমান করেছিলাম যে সে এখানে এসেছে, আর এটাই সঠিক। আর ঠিক সেখানে এমন ঘটনা ঘটে যেটার সম্পর্কে কারো ধারণাই ছিল না। অশুভ আত্মাটি একদিন মন্দিরের সামনে দিয়ে হাঁটছিল। সে হঠাৎ সামনে এগোতেই অদৃশ্য কোনো একটি শক্তির সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে সে কোনোভাবেই আর এগোতে পারছিল না। আবারও সামনে এগিয়ে মন্দিরের একটি গম্বুজে পা রাখতেই আবারও জোরে ধাক্কা খেয়ে সে উড়ে পড়ে যায়। এরপরে সে প্রচুর রেগে গম্বুজের দিকে তাকিয়ে থাকে। পুরোহিত এক কলসিতে করে মন্দিরের ওপরে ওই গম্বুজের মধ্যে ওই অশুভ শক্তির আত্মাটিকে রেখে গিয়েছে সেটি সে বুঝতে পারে। সে একটি লোককে দিয়ে ওই কলসটি নামিয়ে নিয়ে আসে এবং তার বিনিময়ে তাকে কিছু টাকা দেয়। আর আত্মাটি সে পেয়ে গেলেও সে আত্মার কোনো শক্তি ছিল না। আর শক্তি পাওয়ার জন্য সেই অশুভ শক্তি অর্থাৎ সেই আত্মাটাকে 3টি বলি দিতে হবে। তখন শারবানান বলে, এমন 3 জনকে বলি দিতে হবে যাতে তাদের জন্মদিন একই দিন থাকে এবং তারা পরপর 10 বছর পর পর জন্মগ্রহণ করে, তাই না? আর তাদের মধ্যে আরো একটি বিষয় কমন ছিল, তাদের সকলেরই পিঠে একটি লাল রঙের চিহ্ন ছিল। প্রান্তিক তখন বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, প্রতি 10 বছরে এই তিথি একবারই আসে। এই সময় দুষ্ট শক্তি যদি এটি হাসিল করতে পারে তাহলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। ওর 3 জন টার্গেট ছিল, আপনার বোনের মেয়ে রবি এবং ইন্সপেক্টর। 3 জনের মধ্যে বাচ্চা মেয়েটি ছিল প্রথম, তাই সে আপনার বোনের স্বামী সন্তোষকে মেরে আপনার বোনের বাসায় ঢুকে পড়ে। এরপরে আত্মা যখন বাচ্চার খোঁজে সিলভির কাছে যায় তখন সিলভি আয়নায় দেখে এটা তার স্বামী না, বরং একটি দুষ্ট আত্মা।
তাই সিলভি ধাক্কা মেরে তাকে সরিয়ে দেয়, কিন্তু সে আত্মাটিকে বুঝতে দেয় না যে সে সত্যিটি জেনে গেছে। সিলভি জানালা দিয়ে দেখে তাদের পোষা কুকুরটিও মরে পড়ে আছে। সিলভি তখন বলে বাচ্চা কুয়ার পাশে খেলছে। আত্মাটি চলে গেলে সিলভি তার বাচ্চাদেরকে রুমে খুঁজতে যায়, কিন্তু সেখানে পায় না। আত্মাটি কুয়ার কাছে বাচ্চাদেরকে দেখতে না পেয়ে শক্তিকে ডাক দিলে শক্তি তখন বলে আমরা ওপরে। আর এইদিকে সিলভি বাচ্চাদেরকে মন্দিরের মধ্যে লুকিয়ে নেয়, কারণ সে আত্মাটি মন্দিরে ঢুকতে পারবে না। আর সে বাচ্চাদেরকে বুঝ দেয় যে সে লুকোচুরি খেলছে। আত্মাটি মন্দিরের সামনে দিয়ে হেঁটে গেলেই সেখানে সব প্রদীপ নিভে যায়। সিলভি ভয়ে বাচ্চাদেরকে নিয়ে অন্য রুমে চলে আসে। আত্মা বাচ্চাদের রুমে গিয়ে দেখে সেখানেও তারা নেই। তখন সে খেলনা গাড়িকে বাচ্চাদের কাছে নিয়ে যেতে বলে। সিলভি এইসব দেখে শক্তির পায়ের পায়েল খুলে জানালা দিয়ে ফেলে দেয়। আত্মা শব্দ পেয়ে সেদিকে গেলে কিছু একটি অনুমান করে বাসার মূল দরজা লাগিয়ে দেয়। সিলভি ওপরে জানালা দিয়ে এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই সিলভির ফোন বেজে উঠলে সেটা উঠাতে গেলে দেখে আত্মাটি লাঠি দিয়ে বাড়ি মেরে সে ফোনটি ভেঙে ফেলেছে। সিলভি সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলে আত্মা তার দিকে লাঠি ছুঁড়ে মারে। আর তখন সিলভি মাথায় আঘাত পায়। সিলভি তবুও বাচ্চাদেরকে বাঁচানোর জন্য দরজাটি লাগিয়ে দেয় আর বাচ্চাদের রুমে আসে। তবে রুমে এসে দেখে সেখানে কেউ নেই। সেখানে তাদেরকে না পেয়ে অনেক খুঁজতে থাকে। হঠাৎ করে পেছন থেকে তাদের বাচ্চারা বের হয়ে আসে আর এদিকে তো আত্মা দরজাটি ধাক্কাতেই আছে। সিলভির মাথায় রক্ত দেখে বাচ্চারা জিজ্ঞেস করে কি হয়েছে মা। সিলভি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ব্যথা লুকিয়ে বলে আমি তো তোমার বাবাকে বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক করছি। এদিকে আত্মাটি প্রচুর রাগে দরজাটি ভেঙে ফেললে শক্তি তখন জিজ্ঞাসা করে আচ্ছা মা, বাবা কি ঠিক আছে, এমন করছে কেন? সিলভি তখন বাচ্চাদেরকে বুঝতে না দিয়ে বলে খবরদার, তোমার বাবাকে কিছুই বলবে না, তোমরা দুইজন আমার টিমে, আমরাই জিতবো। সিলভি তাদেরকে বোঝানোর চেষ্টা করে এটা তারা একটা খেলা খেলছে, তাই বাচ্চারা কিছু বুঝতে না পারে। এরপরে সিলভি বাচ্চাদেরকে কাঁধে করে নিচে নামিয়ে দেয়। তবে সিলভি মাথায় আঘাত নিয়ে কষ্ট করেই বাচ্চাদেরকে নামিয়ে দেয় নিচে। আর ঠিক তখনই দরজা ভেঙে আত্মাটি সেখানে চলে আসে। আর উপরে বাবার গলার আওয়াজ শুনে বাচ্চারা সেদিকে যাবে আর সিলভি উপর থেকে নিচে নামতে যাবে। আর তখনই আত্মাটি এসে সিলভির হাত ধরে ফেলে। তখন সেই আত্মাটি বলে বাচ্চাদেরকে ডাক দে, না হলে তোকে মেরে ফেলবো। সিলভি তখন বলে না, আমি কিছুতেই ডাকবো না। তখন আত্মাটি সিলভির একটি নখ ভেঙে ফেলে। তারপরেও যখন সিলভি বাচ্চাদের ডাকতে অস্বীকার করে তখন আত্মাটি সিলভির আরো একটি নখ ভেঙে ফেলে। এদিকে সিলভি তো কষ্টে অনেক কাতরাচ্ছে। এরপরে সিলভি নিচে পড়ে যায়। সিলভি ওপরে তাকিয়ে সে আত্মাটিকে দেখতে না পেয়ে সে তাড়াহুড়া করে বাচ্চাদেরকে গাড়ির ভেতরে বসায়। সে গাড়িটি স্টার্ট দিবে আর তখনই যেয়ে দেখে গাড়িতে চাবি নেই। এখন চাবি নিতে হলে তো তাকে আবার রুমে যেতে হবে, আর রুমে গেলেই তো সে আত্মাটি তাকে আবার ধরে ফেলবে। সে এখন কি করবে কোনো উপায় না পেয়ে তার নিজের জীবন বাজি রেখে বাচ্চাদেরকে গাড়ির ভেতরে রেখে সে রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যেই সে বাসার ভেতরে যাবে তখনই সে সেই দুষ্ট আত্মাকে দেখতে পায়। পাশে থাকা লোহার শাবল দিয়ে আত্মাটিকে মারতে গেলেও মারতে পারে না। সিলভি বলে এটা আমার স্বামীর চেহারা, তাই আমি তোমাকে মারতে পারছি না, দয়া করে আমার বাচ্চাদেরকে কিছু করো না। কে তুমি, আমার সাথে এমন করছো কেন? আমার স্বামীর কি করেছো তুমি? আসলে কি চাও তুমি? আত্মাটি সিলভির হাত থেকে শাবলটি কেড়ে নিয়ে সিলভিকে নির্মমভাবে মারতে শুরু করে। আর এইসব দূর থেকে বাচ্চারা যখন দেখতে পায় তখন তার মা অভিনয় করে আর সিলভি তাদেরকে বুঝতেই দেয় না যে তার সাথে কিছু হচ্ছে। আর তাদের মা যেহেতু বলে গেছে এটি একটি খেলা, তাই বাচ্চারা মনে করেছে এটি হয়তো কোনো খেলাই হচ্ছে। সিলভি শাড়ির পেছন থেকে এমনভাবে হাসি দেয় যাতে মনে হয় কিছুই হয়নি, তাই বাচ্চারাও কিছুই মনে করে না। তবে বাচ্চারা মনে করে সে হয়তো লুকোচুরি খেলছে। আর বাচ্চারা কিছু বুঝতে না পেরে তারাও হাসতে থাকে। কি একটি নির্মম দৃশ্য এখানে। আত্মাটি মারতে মারতে সিলভিকে মাটিতে ফেলে দেয়। আর তখন বাচ্চারা সন্দেহ দৃষ্টিতে তাকায়। বাচ্চারা যাতে ভয় না পায় তখন সে পাশে পড়ে থাকা পানির পাইপ দিয়ে পানি ছিটাতে থাকে। আর বাচ্চারা এটি খেলা দেখে মজা করছে। আত্মাটি তখন সিলভিকে কুয়ার কাছে নিয়ে আসে এবং তার গলায় দড়ি পেঁচিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে বাচ্চারা কোথায়। সিলভি তবুও বলতে না চাইলে আত্মাটি সিলভিকে কুয়ায় ফেলে দিয়ে বলে তোর মৃত্যু দেখে ওরা এমনি বের হয়ে আসবে। আর এভাবেই সিলভি ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। আর এভাবে সে তার নিজের জীবন দিয়ে তার দুই বাচ্চাকে বাঁচায়। নিজের বোনের এইরকম নির্মম কাহিনী শুনে শারবানানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। আর এমন করুণ মৃত্যুর কথা শুনে পুলিশরাও অনেক অবাক হয়ে যায়। জুনিয়র ইন্সপেক্টর বলে আমরা যেমনটা ভেবেছিলাম সেমনটা তো না, সিলভি আত্মহত্যা করেনি, বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে।
গ্রামবাসীরা যখন সিলভিকে ডাকতে আসে তখন সেই আত্মাটি দাঁড়িয়ে থেকে সেগুলো দেখছিল। হঠাৎ সবার গলার আওয়াজ শুনে সে আত্মাটি নিজের রূপ বদলে নেয় এবং সিলভির রূপ ধরে। তারপরে সেই লোকদের সাথে সিলভি সেজে বাইরে বের হয়ে যায়। আর এটি রবি খেয়াল করেছিল। মায়ের কোনো সারা শব্দ না পেয়ে শক্তি তার ভাইকে বলে, তুমি এখানে থাকো, আমি দেখে আসি মা কি করছে। শক্তি তার মাকে খুঁজতে খুঁজতে কুয়ার কাছে এসে দেখে দড়ি ঝুলছে। আর হঠাৎ করে সে তার মায়ের লাশ দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর পড়ে যেয়ে তার মাথাটি পাথরের সাথে লেগে ফেটে যায়। তান্ত্রিক তখন বলে, সিলভিকে মারার পরেও বাচ্চাকে কেন মারতে পারেন সেটি জানার জন্য আমি সিলভির বাসায় যাই। আর সেখানে সিলভির আত্মাকে দেখতে পাই। শয়তানের হাত থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য রক্ষা কবচ হয়ে সে সেই বাড়িতেই আছে। সেই জন্য সে অশুভ শক্তির আত্মাকে না মারতে পেরে সে রবিকে মেরেছে। আর এই কথা বলার জন্য সেদিন আমি রবির লাশের ওইখানে গিয়েছিলাম, কিন্তু শারবান আমাকে সন্দেহ করার জন্য আমি সেখান থেকে পালিয়ে যাই। পণ্ডিত যখন দেখতে পায় দুষ্ট আত্মাটি গম্বুজ থেকে তার কলসটি নামিয়ে নিয়েছে, সে দ্রুত সেখান থেকে তার বাসায় চলে আসে যে তার স্ত্রী ঠিক আছে কিনা। কিন্তু বাসায় মেয়েকে দেখতে না পেয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু সে অশুভ আত্মাটি পণ্ডিতকে সাজা দিতে পণ্ডিতের আসার আগেই তার স্ত্রীকে মেরে ফেলেছিল। এরপরে সে তার স্ত্রীর রূপ ধরেছিল। এরপরে সে পণ্ডিতকে মেরে তার রূপ ধারণ করে সিলভির বাসায় যায়, কিন্তু সিলভির জন্য সে শক্তির কোনো ক্ষতি করতে পারেনি। তখন তান্ত্রিক বলে, আর এরপরে আমি ইন্সপেক্টরকে বাঁচাতে জঙ্গলে যাই। বাকিটা তোমরা জানো যে কি হয়েছিল। আর এইসব কাহিনী শুনে ডিআইজির কপালে হাত উঠে যায়। ডিআইজি তখন তান্ত্রিককে বলে, আপনারা কেন কোনো বড় পূজা করে তাকে বশে আনছেন না? তান্ত্রিক তখন বলে, এটা তো এত সোজা না। 2টা জীবন নিয়ে ও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। মানুষের শক্তি দিয়ে ওকে থামানো যাবে না। এই জন্য দরকার দেব শক্তি। রাক্ষসকে শেষ করার আগে সে যদি ওই বাচ্চাটিকে মেরে ফেলে তাহলে দেব শক্তিও কাজে লাগবে না। এইসব শুনে শারবান বাসায় চলে আসে। ডিআইজি জুনিয়রকে বলে, উৎসব শেষ হওয়া না পর্যন্ত তান্ত্রিককে লকআপে রাখো, না হলে খামোখা জনগণের মধ্যে ভয় ছড়াবে। ডিআইজি তান্ত্রিকের কোনো কথাই বিশ্বাস করেনি। ডিআইজির কথা মতো তান্ত্রিককে লকআপে বন্দি করলে তান্ত্রিক বলে, আমাকে বন্দি করে রাখলে কিছুই হবে না, আমাকে বন্দি করে রাখলে আপনাদেরই আরো বেশি বিপদ হবে। তখন গ্রামের প্রেসিডেন্ট এসে বলে, আপনি আমাদেরকে বাঁচাতে এসেছেন আর আমরা আপনাকেই ভুল বুঝেছি। ঠিক তখনই থানায় এক ধোঁয়া এসে ভরে যায়। সব টেবিল চেয়ার নড়তে থাকে। এক অদৃশ্য শক্তি এক এক করে পুলিশদেরকে মেরে আহত করে দেয়। জুনিয়র ইন্সপেক্টর তাড়াতাড়ি করে লকআপের তালা খুলে। আর এদিকে অদৃশ্য সেই শক্তি কনস্টেবল এবং গ্রামের প্রধানের দিকে চেয়ার ছুঁড়ে মারলে তারাও আহত হয়ে যায়। তান্ত্রিক লকআপ থেকে বের হলেও তার দিকেও চেয়ার ছুঁড়ে মারে, কিন্তু তান্ত্রিক এক ধাক্কায় চেয়ার ফেলে দেয়। পরে দেখা যায় তান্ত্রিকের হাত কেটে রক্ত পড়ে। ধোঁয়াটি তান্ত্রিকের দিকে অগ্রসর হলে তান্ত্রিক তার বাম হাতে মন্ত্রপুত ব্রেসলেটটি খুলে ধোঁয়ার সামনে ধরলেই ধোঁয়া ধীরে ধীরে থানা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে তান্ত্রিক এসে জিজ্ঞাসা করে সবাই ঠিক আছে কিনা, কিন্তু সে এসে দেখে সবার তো অবস্থা খারাপ, তাই সবাইকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে আজকে শক্তির জন্মদিন, তাই সবাই মিলে বাসায় কেক কেটে সেলিব্রেট করছে। কিন্তু শারবানান মন খারাপ করে দূরেই বসে আছে। বুবু শারবানানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? শারবানান বলে, সেলভির মৃত্যুর কারণ আমি। বাবা যখন ওর প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিল না তখন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। পরবর্তীতে আমি অনেক সাপোর্টও করেছিলাম, কিন্তু যেদিন বাবা মারা যায় আর ও বিয়ে করে আসে আর আপনি সামনে দাঁড়িয়েছিলেন দেখে ওর চেহারাটাও দেখতে পাইনি। যদি একবার ওকে দেখতাম সেদিন তাহলে আমি আমার কাছেই রেখে দিতাম। ওকে কখনোই এখানে আসতে হতো না। ওই দিন ওকে না দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। আমি ভেবেছিলাম ও নিজে থেকেই আমার কাছে আসবে, সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য একা সে কতই না কষ্ট করেছে। শারবানান চোখের পানি মুছে বলে, সিলভি হয়তো ভেবেছিল মৃত্যুর সময় তার ভাই হয়তো তাকে সাহায্য করার জন্য আসবে। আর এদিকে সিলভির আত্মা অর্থাৎ সিলভি পেছনে বসে তার ভাইয়ের সব কথাই শুনছে। শারবান বলে, ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এত আঘাত ও কষ্ট সহ্য করতে পারতো না, কিন্তু ও এমন কিছুই করেনি, বরং মৃত্যুর পরও বাচ্চাদেরকে রক্ষা করে যাচ্ছে। ওর মতো মেয়ে আসলে বোন নয়, মা হিসেবে পাওয়াও অনেক ভাগ্যের বিষয়। ঠিক তখনই শক্তি এসে শারবানকে কেক খাইয়ে দেয়। শক্তি পেছনে সিলভির দিকে তাকিয়ে হাসে। শারবান তখন পেছনে তাকিয়ে দেখে পেছনে কেউই নেই। সিলভি ইশারা দিয়ে মানা করলে শক্তি সেখান থেকে চলে যায়, কিন্তু শারবান বুঝে যায় সিলভি সেখানেই আছে। তখনই মায়া বাসায় ঢুকতে গেলে
কোনো একটা অজানা শক্তির আঘাতে সে বাসা থেকে দূরে ছিটকে যাচ্ছিল। বাইরের শব্দ পেয়ে সবাই বের হয়ে আসে। খুবু মায়াকে ধরে ভেতরে আনে। শারবান খেয়াল করে মায়ার এই বাসাতে ঢুকতে কোনো সমস্যাই নেই, কিন্তু মায়ার বাবা যখন স্কুটি নিয়ে ভেতরে আসতে যায় তখন সে উড়ে যায়। শারবান তখন বুঝে যায় হয়তো স্কুটিতেই কোনো সমস্যা আছে। শারবান মায়ার থেতোস্কোপ নিয়ে বাড়ির ভেতরে ছুঁড়ে মেরে দেখে কোনো সমস্যাই নেই। সেটা কোনো সমস্যা না করে বাসার সীমানার মধ্যে ঢুকে যায়। এরপরে অ্যাপ্রন ছুঁড়ে মারলে সেটা আর যেতে পারে না। শারবান ভালো করে লক্ষ্য করে দেখে অ্যাপ্রনে কিছু যেন রক্ত লেগে আছে। কিছুক্ষণ আগে থানায় যে হামলা হয়েছিল মায়া তাদেরই চিকিৎসা করে বাসায় ফিরছে। শারবান ও মায়া হাসপাতালে এসে অ্যাপ্রনে থাকা রক্ত ডিএনএ টেস্ট করতে দেয়, যেন এটা কার রক্ত সেটা বুঝতে পারে। প্রান্তিক প্রেসিডেন্টকে এসে কিছু একটা বললেই সেই কথা শুনে তারা হসপিটাল থেকে রিলিজ না নিয়েই জোরপূর্বক বের হয়ে যায়। টেস্টের রিপোর্ট আসার পরে মায়া শারবানকে জানায় এটা কোনো স্বাভাবিক মানুষের রক্ত না, এটাকে অ্যাম্পিফিবিয়ান বলে, যেটাকে স্থল এবং পানিতে দুই জায়গায় পাওয়া যায়, অনেকটা ব্যাঙের মতো। শারবানের মনে পড়ে প্রান্তিক বলেছিল ওই অশুভ আত্মার রক্ত এমনই হয়। শারবান জিজ্ঞাসা করে রক্তটা কার ছিল। মায়া শারবানকে জেনারেল ওয়ার্ডে এনে দেখে প্রেসিডেন্ট তার বেডে নেই। জুনিয়র ইন্সপেক্টর বলে আমি তাদেরকে বাধা দিয়েছি, কিন্তু তারা আমার কথা না শুনে এখান থেকে চলে গিয়েছে আর বলেছে তাদের অনেক কাজ আছে। শারবান মায়াকে বাসায় যাওয়ার কথা বলে সে তাদেরকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে গ্রামের প্রেসিডেন্ট তার ছেলের অস্থি বিসর্জন দিচ্ছে। শারবান প্রেসিডেন্টকে এসে জিজ্ঞাসা করে ওই তান্ত্রিক কোথায়। প্রেসিডেন্ট বলে আমি কোনো তান্ত্রিককে চিনি না। তার মানে এতক্ষণ তান্ত্রিকের রূপে যে ঘুরছে সেই আসল অশুভ আত্মা। প্রেসিডেন্ট শারবানের কথার উত্তর ঠিক মতো না দেওয়ায় শারবান অনেক রেগে যায়, আর এই জন্য প্রেসিডেন্টের লোকদের সাথে শারবানের মারামারি লেগে যায়। আর এদিকে আমাদেরকে দেখানো হয় প্রান্তিক গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। প্রান্তিক হাতের ব্যান্ডেজ খুললে দেখা যায় তার হাতের জখম আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। প্রান্তিক জঙ্গলের এক জায়গায় এসে তার সাথে থাকা মানুষদেরকে ওই জায়গা দেখিয়ে মাটি খুঁড়তে বলে, আর নিজেই গাছের শিকড় ছিঁড়ে পেঁচাতে থাকে। আর এদিকে মারামারি করতে করতে গ্রামের প্রেসিডেন্ট যেই না গাড়িতে উঠতে যায় তখন শারবান গাড়ির ডিকিতে একটি লোককে ছুঁড়ে মারলে ডিকি খুলে তান্ত্রিকের হাত বের হয়ে পড়ে। মানে আসল তান্ত্রিক অনেক আগেই মারা গিয়েছে। আসলে থানায় যখন হামলা হয় তান্ত্রিক অশুভ শক্তিকে সরাতে বাইরে গিয়েছিল, আর ঠিক তখনই সে আত্মাটি তান্ত্রিককে মেরে ফেলেছে এবং তান্ত্রিকের রূপ ধরে সেখান থেকে চলে এসেছে। প্রেসিডেন্ট তখন তান্ত্রিকের লাশ দেখে অবাক হয়ে যায়। সে বলে আসল তান্ত্রিক মারা গেলে আমার লোকদের তাহলে কার সাথে পাঠালাম। শারবান তখন জিজ্ঞেস করে আপনি তাদেরকে কোথায় পাঠিয়েছেন। প্রেসিডেন্ট তখন বলে হাসপাতাল থাকায় অবস্থায় তান্ত্রিক এসে আমাকে বলে আজকের মধ্যে যদি ওই দুষ্ট শক্তিকে বধ করতে না পারি তাহলে এই গ্রামের কাউকে বাঁচাতে পারবো না, এখানে কোনো উৎসবও হবে না। উৎসবের কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। তান্ত্রিক বলেছিল ওই আত্মা কোথায় আছে আমি জানি না, ও ওই বাচ্চার পেছনে আছে। সিলভির আত্মাকে বাধা দিচ্ছে বলে ও যাকে তাকে মেরে বেড়াচ্ছে। যদি আমরা সিলভির আত্মাকে শাস্তি দিতে পারি তাহলে দুষ্ট আত্মা বাচ্চাকে খুঁজতে অবশ্যই আসবে, আমরা তখনই ওকে বশে আনতে পারবো। সিলভির লাশ দাফন করা হয়েছে বলে ওর আত্মা শান্তি পাচ্ছে না, তাই ওকে ওই মহল থেকে বের করতে হবে। প্রেসিডেন্ট রাজি না হলেও তান্ত্রিক বলে আমার সাথে কিছু লোক পাঠাও, বাকি আমি দেখে নিব। গ্রামের ভালো হবে ভেবে আমি তান্ত্রিকের কথাই রাজি হয়ে গিয়েছিলাম। এখন তো দেখছি আমি বড় ভুল করে ফেলেছি। এদিকে তান্ত্রিকের সাথে থাকা লোকেরা মাটি করে সিলভির লাশ বের করে ফেলে, আর তান্ত্রিক শিকড় দিয়ে সিলভির আত্মাকে তাতে বন্দী করে নেয়। বাসায় সিলভির আত্মা তার বাচ্চাদের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছিল। হঠাৎ একটি কালো হাত সিলভিকে টেনে বাইরে নিয়ে যায়। বাচ্চারা তার পিছু পিছু দৌড়ায়। সিলভির আত্মা সেখানে এসে পৌঁছালে সিলভি তান্ত্রিকের কাছে অনুরোধ করে বলে আমাকে যেতে দাও, আমার বাচ্চারা অপেক্ষা করছে। সিলভি তার লাশকে সামনে দেখে বুঝে যায় তাকে মুক্ত করার জন্য আনা হয়েছে। এরপরে দুই আত্মার মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। শারবান গাড়ি নিয়ে তাদের উদ্দেশ্যে রওনা হয়। সিলভির শক্তির সাথে দুষ্ট আত্মাটি পারছিল না, তাই সে কবরস্থানের সকল আত্মাকে জাগিয়ে ওঠায় এবং সিলভির বিরুদ্ধে সংগ্রামে দাঁড়িয়ে দেয়। আর সেই সবার শক্তি নিয়ে 100 হাত বানায়। এরপরে সিলভিকে আক্রমণ করে আর সিলভির চারিদিকে বেড়িবাঁধ বানিয়ে রাখে। সিলভি শক্তি প্রয়োগ করলে সেই শক্তি সেই আত্মারা আটকে দেয়। অশুভ শক্তি খাটিয়ে সিলভিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সিলভি অনুরোধ করে বলে আমাকে মেরে ফেলো, তারপরেও আমার বাচ্চাদেরকে কিছুই করো না। অশুভ আত্মাটি সিলভির কথায় কান না দিয়ে সিলভির আত্মাকে তার লাশে ফিরিয়ে আগুন ধরিয়ে দেয়, যাতে করে সিলভি মুক্ত হয়ে যায় আর সে এখানে না থাকে, আর যাতে করে সে সহজেই তার বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। আর ঠিক তখনই সেখানে শারবান পৌঁছে যায়। এইসব দেখে সে বাধা দিতে গেলে অশুভ শক্তি মানে সেই আত্মাটি শারবানকে গাছের ডাল দিয়ে আঘাত করে। শারবান শুধু দেখেই যায় কিন্তু কিছুই করতে পারে না।
সিলভির আত্মা শারবানকে বলে, আমার বাচ্চাদেরকে বাঁচাও ভাইয়া। গাড়িতে উঠে শারবান মায়াকে ফোন করে বলে, ওই ত্রান্তিক বাসায় যাচ্ছে, যে করে হোক শক্তিকে বাঁচাতেই হবে। সবাই চিন্তায় পড়ে যায় যে তারা কি করবে। মায়া বলে, একটি উপায় আছে, সবাই বাসার দরজা বন্ধ করে দাও আর দরজার সামনে পুরো বাসার চেয়ার টেবিল দিয়ে ভর্তি করে দাও। আর তখন তারা সেটাই করে। কাজ শেষে মায়া এবং ফুপু ভেতরে যাওয়ার জন্য দরজা খুলে দেখে ত্রান্তিক দাঁড়ানো। দুইজনেই তো প্রচুর ভয় পেয়ে যায়। ত্রান্তিক ভেতরে যেতে চাইলে ফুপু বলে, আপনি ভেতরে আসতে পারবেন না, আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। ত্রান্তিক নিমেষেই এক ফু দিয়ে সব চেয়ার টেবিল সরিয়ে ফেলে। আর এইসব দেখে তো কার্পেন্টার ভয়ে অজ্ঞানী হয়ে যায়। ত্রান্তিক সামনে এগোতে গেলে মায়ের দাদা ও বাবা এসে হাজির হয়। তারা ত্রান্তিককে দালাল ভেবে বাসা দেখাতে চায়। মায়ের বাবা ত্রান্তিককে বাসার ভেতরে নিয়ে যায়। মায়ের ফুপু কার্পেন্টার ও মিস্ত্রিকে বলে, আমি পেছনের গেট দিয়ে যাচ্ছি, তোমরা যা পারো করো, যে করে হোক ত্রান্তিককে আটকাও। ফুপু দড়িতে ফাঁস বানিয়ে সেটি ছুঁড়ে মারলে ত্রান্তিক সেটিতে আটকা পড়ে যায়। এরপরে তিনজন দড়ি ধরে টানতে শুরু করে। ত্রান্তিক বড় করে চোখ দেখালে কার্পেন্টারের তো হুঁশ উড়ে যায় আর সে পায়ে পড়ে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। আর এইসব ভীতু লোক নাকি ভূত তাড়াবে। ত্রান্তিক এসবে পাত্তা না দিয়ে চলে যায়। এরপরে তারা তিনজন ঝাড়ু, হাতুড়ি এবং রঙের বয়ম নিয়ে ত্রান্তিককে মারতে যায়। আর তারা যখনই দৌড় মারে আর হঠাৎ করে যখন ত্রান্তিক পেছনে তাকায় তখন ফুবু আর কার্পেন্টার ওখানে দাঁড়িয়ে যায় আর মিস্ত্রির সামনের দিকে এগোতে থাকে। ত্রান্তিক রেগে মিস্ত্রিকে একের পর এক চড়াতে থাকে। তবে ত্রান্তিক রুমের ভেতরে প্রবেশ করে দেখে সেখানে বাচ্চাটি নেই। এইদিকে মন্দিরের উৎসব শুরু হয়ে গিয়েছে। মায়া শক্তিকে নিয়ে মন্দিরে চলে আসে। ত্রান্তিকও খুঁজতে খুঁজতে উৎসবের জায়গায় চলে আসে। মায়া ত্রান্তিককে দেখে থেমে যায়। ত্রান্তিক খেয়াল করে দেখে মায়ার সাথে শক্তি নেই। সে পাশে তাকিয়ে দেখে শারবান শক্তিকে নিয়ে চলে যাচ্ছে। ত্রান্তিক শারবানের পিছু নেয়। শারবান দৌড়ে গিয়ে মূর্তির ভেতরে উঠে লিফট দিয়ে উপরে চলে যায়। ত্রান্তিকও পেছনে পেছনে যায় এবং সে অশুভ শক্তি ব্যবহার করে অনেকগুলো তান্ত্রিক তৈরি করে ফেলে এবং তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে দেয়। এইদিকে শারবান একের পর এক তান্ত্রিককে মেরে নিচে ফেলে দেয়। শারবান দেখে তান্ত্রিক সমস্ত শক্তি এক জায়গায় করে সে উপরের দিকে উঠছে। আর এদিকে বাইরে পণ্ডিতরা রাবণকে মারার জন্য সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে। এদিকে শারবান শক্তির কাছে পৌঁছানোর জন্য প্রাণপণ যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শক্তি একসময় রাবণের চোখে আটকে যায়। ত্রান্তিক শক্তিকে ধরতেই যাবে, ঠিক তখনই শারবান শক্তিকে নিয়ে দড়ি ধরে নিচে লাফ দেয় আর পর্দায় পিছড়ে রঙের বড় থালার উপরে পড়ে যায়। আর এইদিকে আত্মার দিকে সে আগুনের তীরকে আসতে দেখে সে তো আতঙ্কিত হয়ে যায়। পরে ত্রান্তিক সেখানে পিছাতেই যায় কিন্তু সে আর পারে না সেটা। ত্রান্তিক দেখে দেবী নিজের হাতে তীর নিয়ে তার দিকে নিক্ষেপ করছে। দেবী সেই মূর্তির দিকে ত্রিশূল নিক্ষেপ করার সাথে সাথেই ত্রান্তিক ও রাবণের সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। অশুভ শক্তির সকল রূপ এক এক করে পুড়ে যায়। আর এইভাবেই অশুভ শক্তির বিনাশ ঘটে। অশুভ শক্তি আজীবনের জন্যই শেষ হয়ে যায়। আর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় শারবান মায়াকে এই বাসা পার্টনারশিপে দিয়ে দেয় যেন সে এখানে হাসপাতালও খুলতে পারে। বাচ্চারা বাইরে এসে খুশি মনে বল খেলছিল, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বাচ্চাদের সাথে অদৃশ্য কোনো শক্তিও খেলছে। তাহলে কি সিলভির আত্মা ফিরে এসেছে, নাকি এটা সিলভির স্বামীর আত্মা? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই এই ভিডিওটি একটি হলেও শেয়ার করবেই। তুমি যদি এই ধরনের আকর্ষণীয় মুভি ও ড্রামা এক্সপ্লেন দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় মুভি ও ড্রামা এক্সপ্লেনে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।